আলাইকুম সবাইকে। শোনা যাচ্ছে? ধন্যবাদ নির্বাচন কমিশনকে আয়োজন করার জন্য। আমি সরাসরি ইশতেহারেই চলে যাচ্ছি, কিন্তু সময় স্বল্পতা আছে। আমি তাসনিম জারা, ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কা নিয়ে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। ঢাকা ৯ এই শহরের প্রাণ, কিন্তু আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়। আমরা প্রশাসনের সমান ট্যাক্স দেই, সমান বিল দিই, কিন্তু সেবাটা পাই তৃতীয় শ্রেণী। ভোটের সময় নেতারা আসেন, ভোট নেন, তারপরে উধাও হয়ে যান। রাষ্ট্র আমাদেরকে কেবল রাজস্ব আদায়ের উৎস মনে করে। টাকা নেওয়ার সময় আছে, কিন্তু সেবা দেওয়ার সময় নাই। আমি পেশাদার রাজনীতিবিদ নই, আমি এই এলাকার মেয়ে। আমার কথা একেবারেই পরিষ্কার, ঢাকা ৯কে অবহেলার দিন শেষ। আমরা সমান ট্যাক্স দিই, আমাদের অধিকারও সমান, আমাদের ন্যায্য পাওনা আমরা বুঝে নেব। ৬টা বিষয় আছে আমার ইশতেহারে, আমি সংক্ষেপে বলছি। প্রথমটা গ্যাস, রাস্তা এবং জলবদ্ধতা নিয়ে, কারণ আমরা বাসযোগ্য ঢাকা ৯ চাই। সমস্যা, প্রতি মাসে আমরা গ্যাসের জন্য বিল দিই, কিন্তু চুলা জ্বালালে বের হয় বাতাস, গ্যাস বের হয় না। কিন্তু বিলটা প্রতি মাসে ঠিকই দিতে হচ্ছে। এটা কিন্তু এক ধরনের প্রতারণা। এবং এই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে আমাদের জমি করে ফেলে। এর সাথে যুক্ত হয়েছে জলাবদ্ধতা, বর্জ্য অব্যবস্থাপনা। যত্রতত্র ময়লা ফেলার কারণে বাসার পাশে ও রাস্তায় দুর্গন্ধে টেকা দেয়। রাস্তাগুলো বছরের পর বছর ভাঙাচোরা বা কাজ চলমান অবস্থায় পড়ে থাকে। সমাধানে আমি কি করবো? ন্যায্য বিল। সংসদে আমার প্রথম কাজ হবে নো সার্ভিস নো বিল, অর্থাৎ সেবা না নিলে বিল নাই নীতির জন্য খসড়া আইন প্রস্তাব করা এবং চাপ সৃষ্টি করা। পিতার যদি গ্যাস দিতে না পারে, তাহলে তারা টাকা নিতে পারবে না। গ্যাস না থাকলে মাসিক বিল মওকুফ করার প্রস্তাব থাকবে এই বিলটাতে। পাইপলাইনের গ্যাসের ব্যর্থতায় দায় নিয়ে সরকারকে এই এলাকায় ভর্তুকি মূল্যে বা ন্যায্য দামে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করতে বাধ্য করব। সিন্ডিকেটগুলো ভাঙব। সিন্ডিকেট করে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চাপ দেবে। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং বর্ষার আগেই খাল ও নর্দমা পরিষ্কার নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করব এবং অগ্রগতিগুলো মনিটর করব। বর্জ্য ব্যবস্থাপনা এবং পার্ক, ঘরের সামনে বা রাস্তার ময়লার স্তূপ জমতে দেওয়া হবে না। সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, অর্থাৎ আধুনিক বর্জ্য অপসারণ ব্যবস্থা নিশ্চিত করতে এবং এলাকার পার্কগুলোতে হাঁটার পরিবেশ উন্নত করতে সিটি কর্পোরেশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করব। রাস্তা খুঁড়ে ফেলে রাখা চলবে। ওয়াসা হোক, সিটি কর্পোরেশন হোক, যেই রাস্তা কাটবে কাজ শেষ করার নির্দিষ্ট ডেডলাইন থাকবে। ডেডলাইন পাস করলে ঠিকাদারকে জরিমানা দিতে হবে। পরের যে বিষয়টা অনেকের কনসার্ন, সেটা হচ্ছে স্বাস্থ্য। ঢাকা ৯ চিকিৎসায় অবহেলা আমরা আর মানব না। ঢাকা ৯ এলাকায় আমরা প্রায় ৭-৮ লাখ মানুষ বাস করি, অথচ আমাদের জন্য বড় হাসপাতাল মাত্র একটা, মুগদা মেডিকেল কলেজ। এটা একটা নিষ্ঠুর কুমারী। এই হাসপাতালে ৩ ধরনের ঠাঁই থাকে না। ডাক্তার নার্সরা অমানবিক চাপে কাজ করছে, আর রোগীরা সেবাটা না পেয়ে ধরছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ডেঙ্গু। প্রতি বছর বর্ষায় এই রোগ দেখানো মশার ওষুধ ছিটানো হয়, কিন্তু আমাদের প্রিয়জনরা ডেঙ্গু চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়, অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। সমাধানে কি করব? আমি একজন ডাক্তার, দেশ বিদেশে কাজ করার অভিজ্ঞতার আলোকে আমি এই সমস্যার সমাধানে কাজ করব। মুগদা হাসপাতালে পর্যাপ্ত জনবল নিয়োগ এবং আধুনিক যন্ত্রপাতি সচল রাখতে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করব এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনব। আমাদের মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল যেন একটা আদর্শ সেবা কেন্দ্র হয়, সেই উদ্যোগ আমি নেব। আমাদের পাড়ার ক্লিনিকগুলো, সেগুলো আধুনিকায়নে বিশেষ বড় আনার উদ্যোগ নিব, যাতে করে প্রাথমিক চিকিৎসার জন্য বড় হাসপাতালে ছুটতে না হয়। আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো হবে মিনি হাসপাতাল। সারা বছর ডেঙ্গু টাস্ক ফোর্স থাকবে। বৃষ্টি আসার পরে ওষুধ ছিটিয়ে লাভ খুব কমই হয়। আমরা একটি স্থায়ী মশা নিধন স্কোয়াড গঠন করব, যারা সারা বছর ড্রেন পরিষ্কার এবং লার্ভা নিধনের কাজ করবে। ডেঙ্গু মৌসুম আসার আগেই আমরা মশা মারব। নারী স্বাস্থ্যে আমাদের বিশেষ মনোযোগ থাকবে। গর্ভবতী মায়েদের যাতে নিয়মিত এবং সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত হয় এবং হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে নারী বান্ধব টয়লেট এবং ব্রেস্টফিডিং নিশ্চিত করতে কাজ করব। আমাদের তৃতীয় যে বিষয়টি নিয়ে আমরা কাজ করবো, সেটা হচ্ছে নিরাপত্তা। মাদক সিন্ডিকেট হটিয়ে রাস্তা হবে জনগণের। আমাদের এলাকার রাস্তাঘাট অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের নাই, চলে গেছে মাদক সিন্ডিকেটের দখলে। সন্ধ্যার পর ওদিগুলি দিয়ে মা বোনেরা হাঁটতে ভয় পায়। যে শহর নারীকে নিরাপত্তা দিতে পারে না, সেই শহর উন্নত হতে পারে না। আমরা ট্যাক্স দিই রাস্তার বাতির জন্য, কিন্তু সেই বাতি নষ্ট থাকে যাতে অপরাধীরা অন্ধকারে রাজত্ব করতে পারে। সমাধানে কি করব? নিরাপদ করিডোর,
স্কুল, কলেজ, গার্মেন্টস সহ রাস্তায় আমি অগ্রাধিকার ভিত্তিতে সিসি ক্যামেরা এবং উচ্চ ক্ষমতার ল্যাম্পপোস্ট বসাবো। অন্ধকার রাস্তা মানেই অপরাধের আঁকড়া, আমি ঢাকা নয় কোনো অন্ধকার থাকতে দিব না। মাদকের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব। মাদকাসক্তদের আমরা ঘৃণা করবো না, তাদের চিকিৎসা ব্যবস্থা করবো, কিন্তু যারা মাদক ব্যবসা করে এলাকায় ত্রাস সৃষ্টি করে তাদেরকে আমরা এক বিন্দু ছাড় দিব না। প্রশাসনকে সাথে নিয়ে এলাকা মাদক ব্যবসায়ী মুক্ত করব। নারী বান্ধব পরিবহন নিশ্চিত করতে কাজ করব। বাসে নারীদের সিট পাওয়া কিছুটা যুদ্ধ জয়ের মতো। আমি পরিবহন মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সাথে বসে নারীদের জন্য সংরক্ষিত আসন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা তৈরি করব। শিক্ষা নিয়ে অনেক সংশয় আছে, অনেক কনসার্ন আছে। আমাদের সন্তানদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা বন্ধ করতে হবে। অপরিকল্পিত কারিকুলাম এবং ঘন ঘন নীতি পরিবর্তন শিক্ষার্থীদের গিরিপিট বানিয়ে ফেলেছে। আমি বিশ্বমানের শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছি। আমি চাই আমার এলাকার প্রতিটি সন্তান যেন বিশ্বমানের শিক্ষার সুযোগ পায়, সেটা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের স্কুলগুলো হবে ল্যাবরেটরি। আমার বরাদ্দের টাকা দিয়ে আমি স্কুলগুলোতে আধুনিক সায়েন্স ল্যাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং কোডিং শেখানোর ব্যবস্থা করব। এতে আমাদের ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিং বা উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হতে পারবে। প্রত্যেকটি স্কুলে লাইব্রেরি গড়ে তোলা হবে, যাতে আমাদের শিশু কিশোরদের মানসিক বিকাশ যথাযথভাবে ঘটে। আমরা একটা স্মার্ট প্রজন্ম চাই, শুধুমাত্র বইয়ের পড়া নয়, ওরা মানসিক স্বাস্থ্য, সহশিক্ষামূলক কার্যক্রম এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাও শিখবে। আমাদের তরুণরা যেন বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারে, সেই ব্যাপারে পদক্ষেপ নেব। অভিভাবক শিক্ষক ফোরাম তৈরি করব, শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধির জন্য সংসদে লড়ব। একই সাথে স্কুলে বুলিং বা হয়রানি বন্ধে কঠোর নজরদারি নিশ্চিত করব। স্কুলগুলোতে যেন অভিভাবক শিক্ষক ফোরাম তৈরি হয় এবং তা যথাযথভাবে কাজ করে সেটা নিশ্চিত করব। অর্থনীতি ও জীবিকা নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ আছে। আমাদের অনেক তরুণ তরুণী বেকার, কারণ সিস্টেম তাদের পক্ষে নেই। তাদের মেধা আছে কিন্তু পুঁজি নেই। রাষ্ট্র কেবল বড় শিল্পপতিদের নিয়ে মকুব করে, কিন্তু আমাদের যে ছোট ছোট ব্যবসায়ী বা নতুন উদ্যোক্তারা আছেন, ব্যাংকের বারান্দায় ঘুরতে ঘুরতে তারা ক্লান্ত হয়ে যান। আমাদের মায়েরা কাজ করতে চান, কিন্তু ডে কেয়ার সেন্টার না থাকায় সন্তানকে ঘরে রেখে তারা কাজে যেতে পারে না। এটা অর্থনীতির একটা ব্যর্থতা। সমাধানে আমরা কি করব? স্টার্ট আপ ঢাকা 9 ফান্ড। আমি এমপি হলে আমার বিশেষ বরাদ্দ থেকে তরুণ উদ্যোক্তাদের জন্য সিলিং ফান্ড বা প্রাথমিক পুঁজির ব্যবস্থা করব, যেমন ছাড়ার সহজ শর্তে যাতে ঋণ পায় সেজন্য আমি ব্যাংকের সাথে লড়াই করব। প্রতিটি ওয়ার্ডে সরকারি খরচে বা ভর্তুকি দিয়ে কমিউনিটি ডে কেয়ার সেন্টার চালু করব, যাতে মায়েরা নিশ্চিন্তে কাজে যেতে পারে। শ্রমিকের মর্যাদা নিশ্চিত করতে আমাদের যারা গৃহকর্মী থেকে শুরু করে অনানুষ্ঠানিক খাতের শ্রমিক আছেন, সবার জন্য ন্যায্য মজুরি এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে আমি সংসদে কথা বলবো। কেউ যেন তাদের দুর্বলতার সুযোগ নিতে না পারে। নারী উদ্যোক্তা সহ স্থানীয় যারা উদ্যোক্তা আছে তাদের জন্য ই-কমার্স প্রশিক্ষণ এবং অনলাইন মার্কেট অ্যাক্সেস নিশ্চিত করব, যেন শুধু দোকানে না, মোবাইলেও ব্যবসা করতে পারে এবং আরও বেশি কাস্টমারকে আকৃষ্ট করতে পারে। 6 নম্বর যে বিষয়টা নিয়ে অনেকেই কনসার্ন জানান, সেটা হচ্ছে এমপির জবাবদিহিতা। ভোটের পরে এমপি নিখোঁজ। ভোটের আগে নেতারা পায়ে ধরেন, হাতে ধরেন, অনুরোধ করেন, কিন্তু ভোটের পরে তাদের টিকটাও দেখা যায় না, কিন্তু এলাকাবাসী সমস্যায় থাকে, এদিকে পাওয়া যায় ভাগ্যের ব্যাপার। এই সংস্কৃতি আমরা ভাঙব। সমাধানে নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যে স্থায়ী অফিস চালু করব, কর্মজীবীদের সুবিধার্থে এটি সন্ধ্যায়ও খোলা থাকবে। আমি এবং আমার অফিসের স্টাফরা আপনাদের জানানোর সমস্ত সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করব। এবং ওপেন ড্যাশবোর্ড থাকবে, আপনার কোনো ফাইলে চাপা পড়ে থাকবে না। আমরা ডিজিটাল ড্যাশবোর্ড করবো, যেখানে আপনারা দেখতে পাবেন আপনার অভিযোগের বর্তমান অবস্থা কী। এবং আমাদের অফিসে এসে কথা বলতে কোনো ভাই বা নেতা ধরার প্রয়োজন পড়বে না, কোনো প্রোটোকল থাকবে না। এখানে যারা উপস্থিত আছেন এলাকাবাসী এবং মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, আমি কোনো পেশাদার রাজনীতিবিদ নই। জুলাই গণঅভ্যুত্থানের পরে নতুন ধারার রাজনীতি করার এবং দেশ করার একটা সুযোগ এসেছে, তাই রাজনীতিতে এসেছি। আমার এই ইশতেহার কোনো গতানুগতিক ফাঁকা বলি না, এটি আপনাদের সাথে আমার চুক্তি। আমি যা লিখেছি, যা বলেছি, সেটা কীভাবে বাস্তবায়ন করবো সেই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি। আমি আপনাদেরকে বারবার বলেছি যে আমি ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব সেটা প্রমাণ করতে চাই।